This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যে খবরের দিকে আমাদের নজর থাকবে, যুব ভারতী যে সমস্ত দর্শকরা উপস্থিত ছিলেন তাদের টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করলো এসআইটি। কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে, কিভাবে ধাপের পর ধাপ এগোবে আমরা জানবো। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, দেখো, এই টাকা ফেরতের যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, তার প্রথম ধাপ হচ্ছে আদালতে আবেদন, এবং সেই কাজই কিন্তু করতে চলেছে এখন স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ পুলিশ। এবং সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে এই আবেদনের প্রক্রিয়া অর্থাৎ আদালতে যে আবেদন পুলিশের তরফ থেকে করা হবে সেটা গ্রহণ হওয়ার পরেই কিন্তু তার পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে সেই সমস্ত পদক্ষেপের প্রক্রিয়া শুরু হবে। এবং ইতিমধ্যেই আমরা যেটা জানি যে এই যুব ভারতীতে যে সমস্ত দর্শকরা সেদিন মাঠে উপস্থিত ছিলেন, অধিকাংশই তারা অনলাইনে টিকিট কেটেছিলেন, অনেকে আবার অফলাইনেও টিকিট কেটেছিলেন। যে সংস্থার মাধ্যমে টিকিট বিক্রি হয়েছিল সেই সংস্থার যারা দায়িত্বপ্রাপ্ত কর্তারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা সদস্যরা রয়েছেন তারা যেটা জানতে পেরেছেন যে টিকিট বিক্রি করে 19 কোটি টাকা উঠেছিল। অন্যদিকে এই যে শতদ্রু দত্ত মূল অর্গানাইজার, তার যে ব্যাংক অ্যাকাউন্ট সেখান থেকে 22 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। আর যে সমস্ত দর্শকরা সেদিন মাঠে উপস্থিত ছিলেন তাদের একটা তালিকা তৈরি করে ইতিমধ্যে বেশ কয়েকজন দর্শকদের জিজ্ঞাসাবাদ করে তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছে তদন্তকারীরা। তারা কোথা থেকে কিভাবে কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন এবং এরকম আরো বেশ কিছু দর্শক যারা মাঠে উপস্থিত ছিলেন তাদেরকেও আগামীকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারীরা। তাদের কাছ থেকেও বিভিন্ন বিষয় জানা হবে। অর্থাৎ একদিকে আদালতে আবেদন এবং তার পাশাপাশি এই যে বাজেয়াপ্ত হওয়া টাকা এবং তার পাশাপাশি দর্শকরা কে কিভাবে টিকিট কেটেছিলেন এই সমস্ত প্রক্রিয়াগুলোই কিন্তু পরপর এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে এই যুব ভারতীতে মেসি ইভেন্টকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা এবং তার পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার যে কথা ইতিপূর্বেই বলা হয়েছিল সেই প্রক্রিয়ায় কিন্তু এবার শুরু করলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা পুলিশ। ধন্যবাদ সুপ্রিয়। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বর্ষবরণের রাতে মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার। রানীতলায় অভিযান চালিয়ে 2টি বন্দুক 70টি কার্তুজ উদ্ধার। এক গ্রামবাসীর বাড়ির পাম্প হাউস থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, প্রথমত কোন উদ্দেশ্যে এত আগ্নেয়াস্ত্র জমি রাখা হয়েছিল, আর দ্বিতীয় প্রশ্ন, কারা এই দুষ্কর্মটি ঘটাচ্ছিল? দেখো, এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই আগ্নেয়াস্ত্র এবং যে কার্তুজ মজুত করা হয়েছিল মূলত পাচারের উদ্দেশ্যে, এবং সেটি মাঠের মধ্যে যে ডিপ ঘর রয়েছে সেখানেই কিন্তু রেখে দিয়েছিল এবং পুলিশ জানতে পেরে সেগুলো উদ্ধার করে। পরবর্তীতে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য আজ আদালতে তুলেছে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে। তবে এইগুলো যেখানে যার হাতে পাচার করা হতো, যার মধ্য দিয়ে সেই নামটি জানার চেষ্টা করছে, এবং যে ব্যক্তি গ্রামেরই এক বাসিন্দা, এর সঙ্গে রাজনৈতিক পরিচয় না থাকলেও পুরনো দুষ্কৃতিমূলক কাজকর্মে জড়িত থাকার একটা মারফত খবর পাওয়া যাচ্ছে, এবং সেই সব দুষ্কৃতিমূলক কাজকর্ম এবং এর পাশাপাশি যে আগ্নেয়াস্ত্র পাচার সেরকম কাজও কিন্তু করতো এই দুষ্কৃতি। এবং এর পাশাপাশি তার কাছ থেকে যে 70টি কার্তুজ উদ্ধার হয়েছে তাতে কিন্তু চিন্তা বাড়িয়েছে পুলিশের ক্ষেত্রে যে সীমান্তবর্তী এলাকা এত পরিমাণে যে কার্তুজ এবং যে আগ্নেয়াস্ত্র মজুত সেগুলি আর কোন উদ্দেশ্য ছিল, যারা এই হ্যান্ড ওভার তারাই বা কি করতো সেই সব বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। বুঝতে পেরেছি কৌশিক, অনেক ধন্যবাদ। ভান্ডারাতে একজন জনৈক্য মানারুল সরকার, ওর যে বাড়ি সংলগ্ন যে পাম্প হাউস আছে সেখান থেকে একটা ডাবল ব্যারেল ইম্প্রোভাইজড গান, একটা সিঙ্গেল ব্যারেল ইম্প্রোভাইজড গান, 6 রাউন্ড 303 অ্যামিউনেশন এবং 64 রাউন্ড 12 বোর লাইভ অ্যামিউনেশন ওখান থেকে সিজ করা হয়। এলাকার সেফটি সিকিউরিটি এনশিওর করতে তৎপর আমরা প্রোঅ্যাক্টিভলি যত ফায়ার আর্মস আছে, বম্ব আছে, সেগুলো আমরা সিজ করব এবং এলাকার সেফটি সিকিউরিটি আমরা এনশিওর করব।